আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে CE131 লেকচার 5 ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আমরা ফ্লেক্সিবল কর্ড এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম, তাই না? এখন ফ্লেক্সিবল কর্ডের আর কি বাস্তব জীবনের যে আর কি এর ব্যবহার, তারপর প্যারাবোলিক কেবল, ক্যাটেনারি কেবল, এই দুই রকম কেবলের একটা করে প্রবলেম আমরা সবাই দেখেছিলাম। তো আজকে আমরা ক্যাটেনারি কেবলের আরেকটা প্রবলেম দেখব। তাহলে আজকে আমরা ক্যাটেনারি আরেকটা প্রবলেম দেখছি। এখন প্রবলেমটা হচ্ছে ফেরিসের পেজ নাম্বার 98 এখানে দেওয়া আছে, ঠিক আছে? আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এই যে পেজ নাম্বার 98, হ্যাঁ, এই যে ফেরিসের বই, এই যে এক্সাম্পল নাম্বার 59, এই যে এইখানে আর কি যে প্রবলেমটা দেখানো আছে, আমি এই প্রবলেমটাই আর কি লেকচারে আমি লিখছি, ঠিক আছে? তো আর কি যদি কারোর বুঝতে এখানে সমস্যা পেজ হয় দেখা তখন। যাচ্ছে না স্যার, ফেরিসের বইটি দেখা যাচ্ছে না স্যার এখানে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, এই যে, ঠিক আছে, এইটা হচ্ছে ফেরিসের বইয়ের পেজ নাম্বার 98, হ্যাঁ। জি স্যার, এখন ওকে, দেখা যে যাচ্ছে। এখানে যে এক্সাম্পল 59 আছে, এইটাই আর কি আমি মানে লেকচারে দিয়েছি। তো যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় সে বই দেখবে সরাসরি, ঠিক আছে? ঠিক আছে, লেকচার থেকেই দেখি, সমস্যা নাই। তাহলে একটা কেবল আছে, এই কেবল। আচ্ছা, তার আগে আমি একটু বলি যে আমরা গতদিন আর কি ক্যাটেনারি কেবলের যে প্রবলেমটা দেখেছিলাম, সেখানে কেবলের ওজন দেওয়া ছিল। আর ওজন দেওয়া থাকা মানে আমরা ধরে নিব যে সেটা হচ্ছে ক্যাটেনারি কেবল। আচ্ছা, তার থেকে বড় কথা হচ্ছে সেখানে কেবলের যে লেন্থ, কেবলের লেন্থ দেওয়া ছিল আর স্প্যানটা বের করতে বলা হয়েছিল, তাই না? আজকে হচ্ছে উল্টা। আজকে স্প্যান দেওয়া আছে, সে কেবলের লেন্থ বের করতে হবে। আজকে স্প্যান দেওয়া আছে, কেবলের লেন্থ বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি। কেবল ওয়েইং, ওয়ে মানে হচ্ছে ওজন হওয়া, ওয়েইং 1 পাউন্ড পার ফিট, মানে প্রতি ফিটে হচ্ছে 1 পাউন্ড। এখন কোন বরাবর প্রতি ফিট? কেবল বরাবর প্রতি ফিটে। is suspended between 2 points on the same level with a span of 300 feet. সেম লেভেলে দুইটা পয়েন্টের মাঝখানে সাসপেন্ডেড অবস্থায় আছে এবং তাদের স্প্যান হচ্ছে 300 ফিট, মানে দুইটা সাপোর্টের হরিজন্টাল ডিস্টেন্স 300 ফিট and a sag of 20 feet, মানে d হচ্ছে 20 ফিট। What are the length of cable? কেবলের লেন্থ আজকে বের করতে হবে। The tension at the lowest point, সবচেয়ে নিচের বিন্দুতে টেনশন, and the maximum tension, এবং সর্বোচ্চ টেনশন। এখানে ম্যাক্সিমাম টেনশন বলা না থেকে এখানে বলা থাকতে পারে যে দ্য টেনশন এট দ্য সাপোর্টস, একই কথা। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি যে আসলে কোন ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি। আমি আগের দিন বেশ কিছু ফর্মুলা আমি দেখাইছিলাম এবং বলছিলাম যে আগে বুঝতে হবে যে আমরা কোন ফর্মুলা ব্যবহার করব। এটা হচ্ছে আগের দিনের প্রবলেম ছিল। এই যে এখানে এই ফর্মুলাগুলো আমরা দেখাইছিলাম, তাই না? এইগুলা। তাহলে আজকে দেখেন, আজকে হরিজন্টাল ডিসটেন্স বা স্প্যান দেওয়া আছে। আর স্প্যান দেওয়া থাকা মানে আমরা এক্স এর মান জানি, মানে সাপোর্টের ক্ষেত্রে আমরা এক্স এর মান কিন্তু সহজে বের করতে পারবো। স্প্যান ডিভাইডেড বাই 2, অর্ধেক। তো এক্স দেওয়া আছে, আজকে বের করতে হবে হচ্ছে এস, মানে কেবলের লেন্থ। লেন্থ হচ্ছে অ্যাকচুয়ালি 2s, তো এস বের করতে পারলে আমরা লেন্থ বের করতে পারবো 2 দিয়ে গুণ করে। মানে সাপোর্টের এস বের করতে পারলে আমরা তাকে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব হচ্ছে কেবলের লেন্থ, ঠিক আছে? তাহলে আজকে এক্স দেওয়া আছে, কিন্তু আজকে, আগের দিন কিন্তু এক্স দেওয়া ছিল না অঙ্কে। আচ্ছা, আর ডাব্লিউ দেওয়া আছে। ডাব্লিউ হচ্ছে লোড ইন্টেন্সিটি প্রতি ফিটে। লোড ইন্টেন্সিটি দেওয়া আছে। আচ্ছা, আর দেওয়া আছে স্যাগ ডি, আর কিছু দেওয়া নেই। তাহলে এখন দেখি আমরা প্রথম ফর্মুলা।
কে ইকুয়াল টু কিউ বাই ডাব্লিউ। দেখেন এখানে কে আননোন, কে অজানা, আর কিউ তো বের করতে বলা হচ্ছে। টেনশন এট দ্য লোয়েস্ট পয়েন্ট হচ্ছে কিউ, তাহলে আমরা প্রথমটা ব্যবহার করতে পারছি না। আচ্ছা, এক্স বাই কে, এখানে এক্স হয়তো বা দেওয়া আছে, সমস্যা নাই। কে আননোন, তারপরে এস আননোন। দেখেন একই সমীকরণে দুইটা আননোন, তার মানে আমরা ব্যবহার করতে পারবো না। এস আননোন আবার কে আননোন, আমরা তাহলে এইটাও ব্যবহার করতে পারছি না। আচ্ছা, এখন এই সমীকরণ এস ইজ ইকুয়াল টু কে সাইন হাইপারবোলিক এক্স বাই কে, এখন এস তো বের করতেই হবে, আর কে এর মান তো আমরা জানি না। যদিও এক্স জানা আছে, বাট কে এর মান কিন্তু আমরা জানি না, অঙ্কে দেওয়া নেই, তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো না। ওকে, y is equal to k cos hyperbolic x by k। দেখেন এখানে x এর মান জানি আমরা, দেওয়া আছে, k এর মান দেওয়া নাই, বের করতে হবে। অ্যাকচুয়ালি দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে k এর মান যদি আমরা কোনোভাবে বের করতে পারি, তাহলে k এর মান আসলে এই সমীকরণে বসাই দিলে আমরা s এর মানটা কিন্তু পেয়ে যাব, তাই না? আসলে k এর মান বের করতে হবে। আর y মানে হচ্ছে কি ভার্টিক্যাল ডিসটেন্স, মানে সাপোজ আমরা সবাই জানি সাপোর্টের ক্ষেত্রে y হচ্ছে k প্লাস ডি। তাহলে এখানে যদি মনে মনে আমরা k প্লাস ডি বসাই, তাহলে ডি দেওয়া আছে আর k দেওয়া নাই, তাহলে আননোন কিন্তু একটাই, একটা সমীকরণে একটাই আননোন, সেটা হচ্ছে কি k। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে এই সমীকরণের সাহায্যে আমরা k এর মানটা আসলে বের করতে পারবো। আচ্ছা, আমরা অন্যগুলা দেখি। y ইকুয়াল টু s প্লাস k, দেখেন এখানে k ও আননোন, s ও আননোন, তাহলে এটা ব্যবহার করতে পারবো না আমরা। আবার f ইজ ইকুয়াল টু wy, তো কোনো প্রশ্নই আসে না, কারণ y মানে হচ্ছে k প্লাস ডি, তাই না? তো আমরা k জানি না, আর f তো জানাই নাই, f মানে টেনশন। তাহলে আমরা যা বুঝলাম তা হচ্ছে আমাদেরকে এই সমীকরণের মাধ্যমে আগে k এর মানটা বের করতে হবে, তারপর সেই k এর মান এইখানে বসাই দিলেই x এর মান জানা আছে, আমরা s এর মান পেয়ে যাব। আর s এর মান পেয়ে যাওয়া মানেই হচ্ছে কেবল লেন্থ পেয়ে যাওয়া। স্যার, বলেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। এই সূত্র দুটো তো খুব কাছাকাছি এই সূত্র। কাছাকাছি না, কখনোই না, পার্থক্য আছে এদের মধ্যে। তা আমারও তো এই দুটো ওকে, আমরা এসেও তো কে বের করলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা ওয়েট, দাঁড়ান। হ্যাঁ, এবার বলেন কোথায়। তাই আমাদের এস ইজ ইকুয়াল টু কে, কে সাইন হাইপারবোলিক এস ইজ ইকুয়াল টু কে। এক্স বাই কে, হ্যাঁ হ্যাঁ এটা। যে আমাদের স্যার এখানে তো আমাদের কে এর মানটা বের করতে হবে। তাহলে এস এর মান কই? এস এর মান জানতে হবে না? এস এর মান তো আননোন। মানে একটা সমীকরণে ওয়াই এর দুইটা মান, আননোন, আননোন থাকলে ওটা সলভ করতে পারবেন? না না না, ঠিক আছে স্যার, তাহলে আমরা এখানে অবশ্যই তো এটা ব্যবহার করব। ওয়াই এর মান দেয়া আছে। ওয়াই এর মান দেওয়া নাই, ব্যাপারটা দেখেন, ওয়াই এর মান কিন্তু দেওয়া নাই। ব্যাপারটা হচ্ছে যে সাপোর্টের ওয়াই মানে আমরা জানি কে প্লাস ডি, তাই না? এখানে যদি মনে মনে আমরা কে প্লাস ডি বসাই, তাহলে ডি তো দেওয়া আছে, সমস্যা নেই। তাহলে এদিকে হচ্ছে কে আননোন, আর এদিকেও দেখেন সেম কে আননোন, একটাই আননোন। দেখছেন এক্স তো দেওয়া আছে, একটা সমীকরণ একটা আননোন, সেটা হচ্ছে কে। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা আসলে বের করতে পারবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার, আমাদের শুধু একটাই আননোন হয়ে যাচ্ছে এখানে, শুধু কেটা। একটা সমীকরণ অবশ্যই একটা আননোনই হতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, এখন এখানে বলা হচ্ছে যে লেন্থ অফ দ্য কেবল এটা বের করতে হবে, তার মানে এস বের করতে হবে, এস মানে 2s বের করতে হবে আর কি। তো যাই হোক, উই নো y ইকুয়াল টু k cos hyperbolic x by k, আমরা যেটা জানতাম সেটা আমরা লিখলাম। এখন আমরা সবসময় জানি যে সাপোর্ট বাদে আসলে অন্য কোনো বিন্দুর ক্ষেত্রে কিন্তু y এর মান আমাদের জানা নাই। শুধুমাত্র সাপোর্টের ক্ষেত্রে আমরা y এর মানটা আমাদের জানা আছে k প্লাস ডি, তাই না? অন্য কোনো বিন্দুর ক্ষেত্রে আসলে জানা নাই। তো তাহলে ঠিক আছে, তাহলে আমরা সমীকরণটাকে সাপোর্টের জন্য লিখবো। সাপোর্টের y এর মান বসাবো, আবার সাপোর্টের x এর মান বসাবো। তাহলে সাপোর্টের জন্য y হচ্ছে k প্লাস ডি, দেখা যাচ্ছে এই যে সাপোর্টের জন্য হচ্ছে k প্লাস ডি। তারপরে x হচ্ছে সাপোর্টের x মানে কি, এখান থেকে এই যে এই পর্যন্ত, অর্থাৎ স্প্যানের অর্ধেক, এটা আমরা গতকাল দেখেছিলাম গত ক্লাসে। তাহলে 150 ফিট। তাহলে y এবং x, এখন এই দুইটা মান আমরা এখানে বসাই দিব। তাহলে ফর সাপোর্ট মানে সাপোর্টের জন্য উই ক্যান রাইট, আমরা লিখতে পারি এত এত। y এর মানটা বসাই দিয়েছি এবং x এর মানটা এখানে বসাই দিয়েছি। এখন দেখেন এইটা হচ্ছে আমাদের সমীকরণ, এই যে এই সমীকরণ, এখানে আননোন কয়টা, একটা কে।
তাহলে আমরা এটা সহজেই বের করতে পারবো। এখন এটা দুই ভাবে বের করা যায়। এটা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বের করতে পারি, ক্যালকুলেটরের সমাধান মানে সলভ দিয়ে আমরা বের করতে পারি, এটা সবাই জানেন এই পদ্ধতি। আর আজকে আরেকটা পদ্ধতি আমি শেখাবো, তার নাম হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। এটা শিখতে হবে, কারণ হচ্ছে অনেক সময় ক্যালকুলেটরে এই ধরনের সমীকরণ ইনপুট দিলে এটা কাজ করে না, দেখায় যে কেন সলভ, ঠিক আছে, অনেক সময় দেখায় আর কি। কিছু মানে লো মডেল ক্যালকুলেটরে দেখাইতে পারে। তো আমরা আর কি মানে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে এই সমীকরণটা সমাধান করা শিখবো এখন, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে এখন ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে সমাধান করা শিখবো যে কোনো সমীকরণ, ঠিক আছে। সাপোজ করেন যে ট্রায়াল অ্যান্ড এরর আমরা কখন ব্যবহার করি, যখন দেখা যাচ্ছে অনেক মানে কমপ্লেক্স টাইপের কোনো সমীকরণ থাকে, অনেক জটিল, এটা একবারে সমাধান করা যায় না বা সমাধান করা কঠিন, তখন। তো ট্রায়াল অ্যান্ড এরর এর মানে হচ্ছে বারবার ট্রায়াল দিব, এবং যদি এরর আসে তাহলে আবার ট্রায়াল দিব, যদি এরর আসে তাহলে আবার ট্রায়াল দিব, যদি এরর না আসে তাহলে যেটা ট্রায়াল দিলাম ওইটা হচ্ছে অ্যান্সার। ফর অ্যান এক্সাম্পল, এখন এইখানে আমরা যদি কে এর মানটা বের করতে চাই, তাহলে প্রথমে সাপোজ আমাদের তো কোনো আইডিয়া নাই যে কে কত হতে পারে, তো 100 হতে পারে, আবার 1000ও হতে পারে। সাপোজ আমরা ধরলাম যে কে এর মান 200 সেট, ঠিক আছে। সবাই ক্যালকুলেটর নেন। লেফট হ্যান্ড সাইডে যদি কে এর মান 200 ধরি, তাহলে লেফট হ্যান্ড সাইড কত হয়, 220। আর রাইট হ্যান্ড সাইড কত হয় এটা আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব। জি স্যার। কে এর জায়গা বসানো হচ্ছে এক্স জি স্যার। ইনটু হাইপারবোলিক কস, মানে HYP বাটন প্রেস করেন, তারপরে কস বাটন প্রেস করেন, তাহলে কস এইচ আসবে, ঠিক আছে। কস এইচ আসার পর এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেন, হচ্ছে 150 ডিভাইডেড বাই এক্স, যেখানে কে আছে সেখানে এক্স, এক্স বা ওয়াই বা এ বি সি ডি অন্য কিছু দিলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এক্স ইন্টু কস হাইপারবোলিক 150 বাই এক্স। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখেন একটা ক্যালকুলেটর একটা বাটন আছে যে CALC ক্যালকুলেশন পাওয়া গেছে, ওই CALC বাটনে প্রেস করেন সবাই। জি স্যার। বাটনে প্রেস করলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এক্স হোয়াট মানে এক্স এর মানটা জানতে চাচ্ছে আর কি, যে কতর মানের জন্য মানে এক্স এর মান কত এর জন্য আমরা আসলে মানে ক্যালকুলেশন করতে চাচ্ছি আসলে। তো ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে যেহেতু 200 নিয়েছি, তাহলে এখানেও আমরা অবশ্যই 200 নিব। তাহলে 200 লেখেন, 200 লেখে হচ্ছে ইকুয়াল প্রেস করেন, সমান চিহ্ন প্রেস করেন, কত আসে, 2 রেসপন্স করেন। মানে 200 এর জন্য রাইট হ্যান্ড সাইড কত আসছে আর কত আসছে, তাহলে আমরা ট্রায়াল এন্ড এরর মেথডে আমরা হচ্ছে কে এর মানটা বের করবো, ঠিক আছে। এবং কে এর মানটা এখানে পেয়েছি হচ্ছে আমরা 565.8 ফিট। ট্রায়াল এন্ড এররের আমি ওই জিনিসটা বলি যে 200 ইনপুট দিয়ে দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে না, তাহলে আরেকটু বাড়ান, 300 ইনপুট দেন, হবে না, 500, মানে আপনারা গেলে বুঝতে পারবেন যখন কাছাকাছি আসবে তখন হচ্ছে যে আর কি দেখা যাচ্ছে 500তে এখানে আসছে 520, আর হচ্ছে রাইট হ্যান্ড সাইডে আসছে হচ্ছে 522 সাপোজ, তার মানে কি কাছাকাছি চলে আসছে। এখন 550 দেন, 550 দিলে বুঝতে পারবেন মানে 550 যদি বসান কে এর মান, তখন বুঝতে পারবেন যে আরো কাছাকাছি চলে আসতেছে ব্যাপারটা, মানে মানগুলো আরো কাছাকাছি আসছে, ঠিক আছে। তাহলে মানে এভাবে আর কি ট্রায়াল এন্ড এরর মেথডে আমরা যে কোনো সমীকরণ সমাধান করতে পারি আর কি। এখানে 565.8 যে হইতে হবে এর কোনো অর্থ নাই, এটা 560 হতে পারে বা 570 হতে পারে বা 564 হতে পারে, এটা কাছাকাছি আসলেই হবে আর কি, ঠিক আছে। ট্রায়াল এন্ড এরর, এখানে বারবার ট্রায়াল দেওয়া লাগে, তো এখানে আর কি মানে একেবারে অ্যাকুরেট মান দরকার মানে দরকার নাই আর কাছাকাছি আসলেই হবে। আচ্ছা, কে এর মান বের করে ফেলার পর এখন আর কোনো সমস্যা নেই। এখন আমরা যে সমীকরণ আমাদের জানা আছে যে s ইজ ইকুয়াল টু k sin হাইপারবোলিক x বাই k, আমরা এখানে x এর মান এবং k এর মান বসাই দিলে আমরা পেয়ে যাব s এর মান। যেমন এখানে আমরা জানি যে
যদি আমরা কেবলের লেন্থ বের করতে চাই, অর্থাৎ যদি যে এতটুকু ডিস্টেন্স যদি বের করতে চাই আমরা, তাহলে হচ্ছে আমাদের সাপোর্টের এস আগে বের করতে হবে, তাই না? সাপোর্ট, এই যে এই বিন্দু, সাপোর্টের এস মানে হচ্ছে মূল বিন্দু থেকে, মানে সরি এখান থেকে এতটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে সাপোর্টের এস। তাকে 2 দিয়ে গুণ করলে আমরা টোটাল কেবলের লেন্থ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা সাপোর্টের এস বের করতে চাচ্ছি, তাহলে অবশ্যই এখানে কার এক্স বসাতে হবে, মানে কোন পয়েন্টের এক্স এখানে বসাতে হবে? অবশ্যই সাপোর্টের এক্স। আর সাপোর্টের এক্স মানে আমরা সবসময় জানি যে স্প্যান ডিভাইডেড বাই 2, এটা যেহেতু স্প্যান 300, তাহলে এক্স হচ্ছে 150, আর কে এর মান তো আমরা পাইলাম, তাহলে এখানে বসাই দিলে আমরা এস এর মানটা পেয়ে গেলাম। দিস ইজ দ্য হাফ লেন্থ, অর্ধেক দৈর্ঘ্য আর কি। আর তাহলে টোটাল দৈর্ঘ্য কত হবে? 2 ইন্টু এস। তাহলে এইটা হচ্ছে আমাদের কেবলের টোটাল লেন্থ। ঠিক আছে, তাহলে একটা জিনিস আমরা পেয়ে গেছি। এরপর হচ্ছে দ্য টেনশন এট দ্য লোয়েস্ট পয়েন্ট, মানে হচ্ছে বড় হাতের কিউ, রাইট? আচ্ছা, আমরা সবাই জানি একটা ফর্মুলা, আমরা সবাই জানি যে কে ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ডাব্লিউ। কে ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ডাব্লিউ, বা কিউ ইকুয়াল টু কে ইন্টু ডাব্লিউ, যদি আর গুণ করি তাহলে আমরা পাই। তাহলে এখানে ঠিক আছে, কিউ ইকুয়াল টু কে ইন্টু ডাব্লিউ, তাহলে কে এর মান বসাই দিব আর ডাব্লিউ এর মান বসাই দিব। ঠিক আছে, কে এর মান তো আমরা পাইলাম আর ডাব্লিউ এর মান তো দেওয়াই আছে আমাকে, তাহলে আমরা কিউ পেয়ে গেলাম। and at the last the maximum tension বা tension at the support। আচ্ছা, আমরা এই সমীকরণটা সবাই জানতাম যে F is equal to WY, তাই না? যে কোনো বিন্দুর টেনশন is equal to W into Y। তাহলে যদি আমরা, যেহেতু আমরা সাপোর্টের টেনশন বের করতে চাচ্ছি, কারণ ম্যাক্সিমাম টেনশন মানে সাপোর্টের টেনশন, টেনশন এট সাপোর্ট, যেহেতু সাপোর্টের টেনশন বের করতে চাচ্ছি, তাহলে অবশ্যই এখানে সাপোর্টের ওয়াই বসাতে হবে। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এফ প্রাইম সমান ডাব্লিউ ইন্টু ওয়াই সাপোর্ট, মানে সাপোর্টের ক্ষেত্রে ওয়াই, আর সাপোর্টের ক্ষেত্রে ওয়াই হচ্ছে কে প্লাস ডি, আমরা জানি। ব্যাস, এখন ডাব্লিউ জানা আছে, কে আমরা বের করেছি এবং ডিও অঙ্কে দেওয়া আছে, জাস্ট এগুলো বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ম্যাক্সিমাম টেনশন 585.8 পাউন্ড। আচ্ছা, মানে এ পর্যন্ত কারণ কোনো কোশ্চেন? স্যার এ প্রাইমটা তো টেনশন না স্যার? এফ প্রাইমটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম টেনশন। জি আচ্ছা, কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, এখন আমরা দেখবো যে একটা কেবল যদি আর কি কনসেন্ট্রেটেড লোডে থাকে, তাহলে সেই কেবল নিয়ে আমরা কিভাবে ডিল করতে পারি। যেমন আমরা এতদিন দেখলাম যে প্যারাবোলিক কেবল বা ক্যাটেনারি কেবল, সব ক্ষেত্রে কিন্তু আর কি কেবলের যে মানে লোড, সেটা ছিল হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা ইউটিএল। তো এখন আমরা দেখবো যে যদি কনসেন্ট্রেটেড লোড থাকে তাহলে আমরা কি করতে পারি। কনসেন্ট্রেটেড লোড কোথায় কোথায় আসতে পারে? সাপোজ প্র্যাকটিক্যাল লাইফে হচ্ছে এটা সাসপেনশন ব্রিজে আসতে পারে, তাই না? সাসপেনশন ব্রিজে কেবলের বিভিন্ন পয়েন্টে কনসেন্ট্রেটেড লোড কাজ করবে, আগের ক্লাসে দেখছিলাম। আচ্ছা, when a cable of negligible weight supports several concentrated loads, যখন একটা কেবল নগণ্য ওজনের একটা কেবল কতগুলা কনসেন্ট্রেটেড লোডকে সাপোর্ট করে, তখন কি হয়? The cable takes the form of several straight line segments। তখন হচ্ছে ওই কেবলটা কেমন রূপ নাই? কি রূপ নাই? ফর্ম মানে হচ্ছে রূপ, কি রূপ নাই? এটা হচ্ছে সেভারাল স্ট্রেট লাইন সেগমেন্ট, মানে কতগুলা ছোট ছোট সরল রেখার মতো মানে অংশে আর কি বিভক্ত হয়ে যায়। ইচ অফ হুইচ মানে যার প্রত্যেকটা অংশ সাবজেক্টেড টু এ কনস্ট্যান্ট টেনসাইল ফোর্স, মানে প্রত্যেকটা ছোট ছোট মানে সরল রেখার অংশ এক একটা টেনসাইল ফোর্সে থাকে, একটা কনস্ট্যান্ট টেনসাইল ফোর্সে থাকে। কনস্ট্যান্ট মানে হচ্ছে একই। এখন এই টপিকসটা আমরা দেখবো হচ্ছে হিবেলারের বই থেকে। ঠিক আছে,
আরসি হিভেলার। আচ্ছা, তো এটা হচ্ছে হিভেলারের বই, পেজ নাম্বার 365, কেবল সাবজেক্টেড টু কনসেন্ট্রেটেড লোডস। আচ্ছা, এখানে যদি দুইটা পয়েন্টে যদি এভাবে কনসেন্ট্রেটেড লোড থাকে, তাহলে যেখানে যেখানে কনসেন্ট্রেটেড লোড আছে, দেখেন এইটা একটা সেগমেন্ট হয়ে গেছে, তারপরে এই দুইটা লোডের মাঝে এইটা একটা সেগমেন্ট, এইটা একটা সেগমেন্ট, এক একটা সেগমেন্ট এক একটা সরলরেখার মতো আর কি আকার ধারণ করছে। এখন আগের মতো কিন্তু নাই আর, যে প্যারাবোলিক বা ক্যাটেনারি অর্থাৎ কার্ভ, লোডের কারণে যে মানে কেবলে যে কার্ভ তৈরি হচ্ছিল, সেই কার্ভ কিন্তু এখন তৈরি হচ্ছে না, এখন হচ্ছে ছোট ছোট সরল রেখা বা স্ট্রেট লাইন। আচ্ছা, তো এখন একটা ছোট প্রবলেম এখানে আছে, যে যদি একটা কেবলে কয়েকটা আর কি কনসেন্ট্রেটেড লোড থাকে, দুই তিনটা থাকে, তাহলে সেই কেবলের প্রত্যেকটা সেগমেন্টের টেনশন বা টেনসাইল ফোর্স আমরা কিভাবে বের করতে পারি তার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। আমরা এই এক্সাম্পলটাই আমরা লেকচারে সলভ করার চেষ্টা করেছি। Determine the tension in each segment of the cable shown in figure below. এই কোশ্চেনটা বুঝতে হবে। Determine the tension in each segment. Segment মানে অংশ, মানে প্রত্যেকটা সেগমেন্টের টেনশন বের করতে হবে। এইটা একটা সেগমেন্ট AB, বিসি এইটা একটা সেগমেন্ট, সিডি একটা সেগমেন্ট, আবার ডিই একটা সেগমেন্ট, তাই না? তো এখানে দেখেন 4 কিলো নিউটন, 15 কিলো নিউটন, তারপরে 3 কিলো নিউটন কনসেন্ট্রেটেড লোড দেওয়া আছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা লোডের মাঝখানে হরিজন্টাল ডিসটেন্সও দেওয়া আছে, ঠিক আছে? তো আরেকটা ব্যাপার হচ্ছে এখানে সি বিন্দুর স্যাগ দেওয়া আছে 12 মিটার, স্যাগ, সি বিন্দুর স্যাগ দেওয়া আছে 12 মিটার, আর বাকি বি আর ডি বিন্দু কিন্তু স্যাগ দেওয়া নাই, ঠিক আছে? যদি আমরা বইতে দেখি সেম, দেখেন দেওয়া নাই, কিন্তু এটা শুধুমাত্র এখানে বলা আছে যে ওয়াই বি বা হচ্ছে ওয়াই ডি, বাট এটা কিন্তু মান দেওয়া নাই। আর দুই পাশে হচ্ছে এটা পিন সাপোর্টের মাধ্যমে, এটা একটা পিনের মতো কাজ করে, এই পিন সাপোর্টের মাধ্যমে এটা সাপোর্ট দেওয়া আছে। তাহলে যেহেতু এটা একটা পিন সাপোর্ট, তাহলে রিয়াকশন কতগুলো হবে? রিয়াকশন হবে দুইটা, পিন সাপোর্ট মানে রিয়াকশন দুইটা, তাহলে এইদিকে দুইটা রিয়াকশন আর এইদিকে দুইটা রিয়াকশন, টোটাল কয়টা রিয়াকশন হয়? চারটা রিয়াকশন হয়, তাই না? চারটা সাপোর্ট রিয়াকশন। যাই হোক, তাহলে আমরা বলছিলাম যে যে কোনো স্ট্রাকচার নিয়ে কাজ করতে গেলে আগে ওইটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে এবং ধরে নিতে হবে যে ওই স্ট্রাকচার ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় আছে, ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে আমরা প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম, মানে ফ্রি বডি ডায়াগ্রাম এইটাই, জাস্ট এখানে দুইটা সাপোর্ট রিয়াকশন দেখাতে হবে, দুই দুই চারটা। তাহলে এই যে আমরা এখানে সাপোর্ট রিয়াকশনটা দেখাইলাম, এটা যেহেতু অন্যান্য সব লোডগুলো নিচের দিকে আছে, তাই সাপোর্ট রিয়াকশন এটা উপরের দিকে হবে। আর এই যে ডানে বা বায়ে যে রিয়াকশন, এটা ইচ্ছা মতো দেখালেই হবে, এইটা ডান দিকে অথবা এইটা বাম দিকে দিলেও হবে, সমস্যা নাই। ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম এবং আমরা ধরে নিলাম যে স্ট্রাকচার ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এইটা মানে কি ধরনের ফোর্স সিস্টেম সবগুলো মিলে? তো সবগুলো মিলে কি ধরনের ফোর্স সিস্টেম? স্যার আরেকবার একটু বলেন। নন কনকারেন্ট আছে স্যার। নন কনকারেন্ট। আচ্ছা, বলছি যে সবগুলা ফোর্স মিলে কি ধরনের ফোর্স সিস্টেম? আচ্ছা, এটা নন কনকারেন্ট, অবশ্যই ঠিক আছে, ভেরি গুড, ভালো বলছেন, বাট এটা কিন্তু নন প্যারালালও হইতে পারে, নন প্যারালাল। নন কনকারেন্ট আর নন প্যারালাল তো স্যার একই জিনিস, আপনি স্যার গত ক্লাসে এটা বুঝাইছিলেন। আচ্ছা, ওকে, তাহলে এটার ইকুইলিব্রিয়ামের শর্ত কয়টা হবে? তিনটা হবে, হ্যাঁ জি স্যার। আর এখানে আননোন হচ্ছে মোট চারটা, 1 2 3 4। তাহলে কি আমরা সাপোর্ট রিঅ্যাকশন বের করতে পারবো? পারবো না। তো এখানে না পারলেও কিছু করার নাই, আমরা আগে যতটুকু পারি আমরা ততটুকু আগে করব, ঠিক আছে? সেই সেকশনটা এখন বোঝার দরকার নেই, এটা আমরা পরে বুঝবো। তাহলে আমরা সাপোজ যে কোনো একটা বিন্দু থেকে এখন আমরা মোমেন্ট নিব, আমরা ই বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিব এবং মোমেন্টের সামেশনকে আমরা 0 লিখব, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন এই দুইটা ফোর্সের কোনো মোমেন্ট আসবে না। এরপর হচ্ছে এই লাইন বরাবর যেহেতু আছে, তাহলে এক্স এরও কোনো মোমেন্ট আসবে না।
যে এ ওয়াই এর একটা মোমেন্ট আসবে, ই বিন্দুর সাপেক্ষে এ ওয়াই টা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে মানে ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, তাহলে এ ওয়াই ইনটু 18 ফোর্স ইনটু ডিসটেন্স। এই যে এ বিন্দু থেকে ই বিন্দু, অর্থাৎ এই যে এ ওয়াই ফোর্সের যে লাইন অফ অ্যাকশন এইটা, এখান থেকে এই বিন্দুর পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে 18 মিটার। এই যে এইগুলো সব যোগ করলে আমরা পাই 18 মিটার। এখানে আমি ডিসটেন্স গুলো দেখাই নাই যেহেতু অঙ্কে দেওয়া আছে। তাহলে এ ওয়াই ইনটু 18। আচ্ছা, এরপর এক্স তো আসবে না, কারণ এক্স এর লাইন অফ অ্যাকশন এই বিন্দু দিয়েই গেছে আর কি। এখন আমরা মোমেন্ট নিব হচ্ছে সাপোজ 4 কিলো নিউটন। দেখেন 4, 15 বা 3 প্রত্যেকটা ফোর্স কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, ই বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মোমেন্ট দিচ্ছে, তাহলে সবগুলোই নেগেটিভ, মানে নেগেটিভ মোমেন্ট হবে। তাহলে 4 ইনটু 15 মানে এই যে 4 কিলো নিউটনের যে লাইন অফ অ্যাকশন এখান থেকে এই বিন্দু, অর্থাৎ এই ডিসটেন্সটা হচ্ছে 15 মিটার। 8 2 10 আর 5 15। একইভাবে 15 কিলো নিউটনের ক্ষেত্রে এই ডিসটেন্স হচ্ছে 10 মিটার, আর 3 কিলো নিউটনের ক্ষেত্রে এই ডিসটেন্সটা হচ্ছে 2 মিটার। জাস্ট এখানে আমরা ডিসটেন্স গুলো বসাই দিয়ে আমরা মোমেন্ট বের করছি। 15 ইনটু 10 3 ইনটু 2, আচ্ছা, সমান 0। এখান থেকে আমরা পেয়ে গেলাম এ ওয়াই সমান 12 কিলো নিউটন, এবং এটা হচ্ছে অবশ্যই আপওয়ার্ড, যেহেতু অ্যান্সার পজিটিভ তাই আপওয়ার্ড। আচ্ছা, এখন সামেশন অফ এফ ওয়াই সমান 0 পরবর্তী আর কি শর্ত, ইকুইলিব্রিয়ামের শর্ত। তাহলে এ ওয়াই ই ওয়াই এই দুইটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স, তাই আমরা প্লাস দিলাম, আর 4 15 আর 3 ডাউনওয়ার্ড ফোর্স, তাই মাইনাস। তাহলে এখানে এ ওয়াই এর মান 12 বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি ই ওয়াই হচ্ছে 10 কিলো নিউটন আপওয়ার্ড। আচ্ছা, এরপর লাস্ট শর্ত সামেশন অফ এফ এক্স সমান 0। এখান থেকে আমরা পাইলাম যে এ এক্স সমান ই এক্স, এ এক্স যতটুকু হবে ই এক্স ততটুকুই হবে। কিন্তু আনফরচুনেটলি এই দুইটার মান আসলে এখন আমরা বের করতে পারলাম না, কারণ এই দুইটার মান বের করার জন্য পর্যাপ্ত সমীকরণ আমাদের কাছে নাই। ওকে, তাহলে এখন কি করা যাইতে পারে? এখন কোনো একটা টেকনিকের মাধ্যমে এই সবকিছু বের করতে হবে, অর্থাৎ সাপোর্ট রিঅ্যাকশন তো বের করতে হবেই, এরপরে আবার এই যে এবি সেগমেন্টের টেনশন, অর্থাৎ এই যে অঙ্কে যেটা বের করতে বলছে আর কি, যে প্রত্যেকটা সেগমেন্টের টেনশন বের করতে হবে। তাহলে এবি সেগমেন্টের টেনশন, তারপরে বিসি সেগমেন্টের টেনশন, এই সেগমেন্টের টেনশন প্লাস এই যে এইটার টেনশন, চারটা সেগমেন্টের 4 ধরনের টেনশন এটা বের করতে হবে, প্লাস আরো দুইটা সাপোর্ট রিঅ্যাকশন তো আছেই। তাহলে এখন কি করা যাইতে পারে? এখন হচ্ছে আমরা স্যার দুইটা পার্ট করে নিলে তো হয়ে যাচ্ছে মনে হচ্ছে, যে কোনো একটা অংশ বের করলে তো একটা অংশ বের করতে পারবো। অ্যাকচুয়ালি আমরা সেই কাজটাই করব আর কি। এখন আমরা ট্রাসের সেকশন মেথডে আমরা যে সিস্টেমটা অবলম্বন করতাম, যেটা মেনটেন করতাম, যে যে কোনো একটা জায়গা থেকে সেকশন নিব, এবং সেকশন যখনই নিচ্ছি তখনই একটা সেকশন থেকে আমরা 3টা আননোন বের করতে পারছি। মানে আমাদের ক্ষমতা কিন্তু একটু বেড়ে যাচ্ছে। আগে আমরা পারছিলাম জয়েন্ট মেথড থেকে 2টা, সেকশন মেথড থেকে আমরা পারি 3টা আননোন, তাই না? এখন আমরা ট্রাসের সেকশন মেথডের সেম নিয়মটা আমরা ফলো করব। অর্থাৎ যেহেতু আমরা দেখেন সি বিন্দুর স্যাগ আমাদের জানা আছে, তাই আমরা সি বিন্দুর পাশে অর্থাৎ এইখানে একটা সেকশন নিতে পারি, অথবা আমরা এই বরাবর একটা সেকশন নিতে পারি, নিয়ে আমরা সেই সেকশনের বাম দিক অথবা ডান দিক নিয়ে কাজ করব, কারণ এছাড়া আসলে এখন সম্ভাব্য অন্য কোনো কিছু করার নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে সাপোজ আমরা সেকশন নিলাম হচ্ছে এইখানে এ এ। এখন একটা ব্যাপার দেখেন, যদি আমরা সেকশনটা এখানে নিতাম, তাহলে কিন্তু যদি বাম দিকের অংশ চিন্তা করতাম, তখন কিন্তু এটা একটা কনকারেন্ট ফোর্স হইতো, অর্থাৎ যখনই সেকশন নিব তখনই কি তারের মধ্যে যে টেনসাইল ফোর্স আছে সেটা আমরা দেখতে পাবো, তাই না? তখন এইখানে একটা টেনসাইল ফোর্স আমরা এইভাবে দেখতে পাইতাম অ্যারো চিহ্নের মাধ্যমে, তখন এটা একটা কনকারেন্ট ফোর্স হয়ে যাইতো। আর কনকারেন্ট ফোর্স সিস্টেমে আমরা 3টা আননোন কিন্তু বের করতে পারতাম না। সে কারণে কখনোই কিন্তু এইখানে সেকশন নেওয়া যাবে না, সেকশন নিতে হবে এইখানে অথবা এইখানে। তাহলে আমরা এইখানে সেকশন নিলাম, সেকশন নেওয়ার পর এখন তারটা 2 ভাগে ভাগ হয়ে গেল পুরো স্ট্রাকচার, একটা বাম দিক একটা ডান দিক। আমরা যে কোনো এক দিক নিয়ে কাজ করতে পারি, এটা টোটালি আমাদের ব্যাপার। সাপোজ আমরা বাম দিক নিয়ে কাজ করব, তো ঠিক আছে, তাহলে আমরা বাম দিকটাকে ড্র করি। দেখেন বাম দিকে যা যা আছে ঠিক সেইভাবে আমরা ড্র করব, শুধুমাত্র এই যে বিসি অংশ যে কাটা পড়ছে এই বিসি অংশের টেনশনটা আমরা এখন দেখতে পাবো।
কারণ কোন স্ট্রাকচারকে যখন আমরা কেটে ফেলি তখন তার ইন্টারনাল ফোর্স আমরা দেখতে পাই, এবং টেনশন হচ্ছে একটা ইন্টারনাল ফোর্স। তাহলে এই ইন্টারনাল ফোর্স এখন আমরা দেখতে পাবো, এই যে, এবং সেটাকে আমরা ধরলাম হচ্ছে টিবিসি। টিবিসি ডট ডট দিয়ে না দেখালেও হবে, জাস্ট আমরা বোঝানোর সুবিধার্থে আমরা দেখাইছি। টিবিসি আমরা ধরলাম, টিবিসি হচ্ছে বিসি অংশের টেনশন। আর যেহেতু এই অ্যাঙ্গেল আমাদের জানা নাই, এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরলাম থিটা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখেন এখন দেখেন একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে এখন এই যে অ্যাঙ্গেল গুলো আমাদের জানা নাই কেন, আসলে এই যে অ্যাঙ্গেল এগুলো আমরা কেন জানি না, কারণ হচ্ছে এই যে এই ডিস্টেন্স তো দেওয়া নাই। এখন দেখেন যদি এই ডিস্টেন্সটা দেওয়া থাকতো অঙ্কে, সাপোজ যদি এটা দেওয়া থাকতো, তখন কিন্তু আমরা খুব সহজে অ্যাঙ্গেলটা বের করতে পারতাম, তাই না? কারণ কি, কারণ এখান থেকে যদি আমরা এইটা বাদ দিতাম, তখন আমরা পেয়ে যাইতাম হচ্ছে এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা চিন্তা করতে পারি এইভাবে, তাহলে আমরা এই বাহুটা পেয়ে যাইতাম। আবার এই ডিস্টেন্স আবার জানা আছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজের এইটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই বাহু জানা আছে, এই বাহু জানা আছে, তখন আমরা ইজিলি অ্যাঙ্গেল গুলো বের করতে পারতাম। যদি আমাদের সাপোজ এই ডিস্টেন্স দেওয়া থাকতো ডি বিন্দুর স্যাগ, তাহলে আমরা এই 12 মিটার থেকে ডি বিন্দুর স্যাগ যদি বাদ দিতাম, তাহলে আমরা কি পাইতাম দেখেন, এইখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা যদি চিন্তা করি, এই যে এইখানে সেই সমকোণী ত্রিভুজের লম্বটা আমরা পেয়ে যাইতাম, আর ভূমি তো জানাই আছে, তখন আমরা ইজিলি এই অ্যাঙ্গেল গুলো প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা বের করতে পারতাম। বাট যেহেতু শুধুমাত্র একটা বিন্দুর স্যাগ দেওয়া আছে, তাহলে তার মানে আমরা কোনো অ্যাঙ্গেলই আসলে জানি না, আমরা এই অ্যাঙ্গেলটাও জানি না, আমরা এই অ্যাঙ্গেলও জানি না, কোনো অ্যাঙ্গেলই জানা নেই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা বিসি। আমাদের বোঝার সুবিধার্থে আমরা থিটার সাবস্ক্রিপ্ট হিসেবে বিসি আমরা লিখছি আর কি। তো এখন এইটা হচ্ছে আমাদের সেই সেকশন, এই যে এইটা একটা সেকশন। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই সেকশন থেকে তিনটা আননোন বের করতে পারবো। একটা সেকশন মানে তিনটা আননোন। এখন দেখেন যে এখানে আননোন কতগুলো আছে এই সেকশনে। তিনটা আননোনই তো আছে স্যার। একটা হচ্ছে সাপোর্ট রিঅ্যাকশন এএক্স, এক্স, তারপর আছে টিবিসি, আর একটা আছে বিসি, থিটা বিসি। আসলে থিটা বিসি। তিনটা আননোনই কিন্তু এখানে আছে, এখানে কিন্তু আর কোনো আননোন নাই। ঠিক আছে, তাহলে এখন আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে আমরা এখন সেই অ্যাজ ইউজুয়াল ইকুইলিব্রিয়ামের শর্ত তিনটা আমরা অ্যাপ্লাই করব, এবং এই তিনটা আননোন আমরা খুব সহজে বের করতে পারবো। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা নন কনকারেন্ট অথবা একটা নন প্যারালাল ফোর্স সিস্টেম। তাহলে আমরা প্রথমে সাপোজ সি বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিব। এখন আমি বলছিলাম বারবার, ট্রাসের সেকশন মেথডের ক্ষেত্রে আমরা সেকশনের বাইরের কোনো বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিতে পারি, কোনো সমস্যা নেই, শুধুমাত্র সেকশনের বাইরের কোনো ফোর্স না নিলেই হইল। তাহলে আমরা সি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, একটা কারণ আছে, কারণটা হচ্ছে যে সি বিন্দুর সাপেক্ষে যখন মোমেন্ট নিব আমরা, তখন দেখেন এই যে টিবিসি এর কোনো মোমেন্ট আসবে না। ঠিক আছে, শুধুমাত্র মোমেন্ট আসবে কার, এই যে এএক্স, আননোন ফোর্স এএক্স। আবার আমরা সি বিন্দু থেকে এএক্স এর এই ডিসটেন্সটা আমরা জানি, কারণ এটা হচ্ছে সি বিন্দুর স্যাগ, এটা অঙ্কে দেওয়া আছে। তাহলে মোমেন্ট আসবে কার কার, যদি সি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেই, মোমেন্ট আসবে হচ্ছে 4 কিলো নিউটন, 12 কিলো নিউটন, আর হচ্ছে এএক্স। এই তিনটা ফোর্সের মোমেন্ট আসবে। ফলে আমরা খুব সহজে আমরা একবারে এএক্স এর মানটা বের করে আনতে পারবো। ঠিক আছে, দেখেন এখানে সেই কাজটাই করা হচ্ছে, ax ইন্টু 12, সি বিন্দুর সাপেক্ষে ax টা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই মাইনাস ফোর্স ইন্টু ডিস্টেন্স, এই যে ax হচ্ছে ফোর্স আর ডিস্টেন্স হচ্ছে 12। এখানে অনেকে ভুল করে, এখানে অনেকে, আমি জানি না আসলে কেন ভুল করে, এখানে অনেকে যেটা করে সেটা হচ্ছে ax এর ডিস্টেন্সটা সি বিন্দু থেকে 5 আর 3 8 মিটার তারা হিসাব করে আর কি। এটা কখনোই ঠিক না, এটা ax এর লাইন অফ অ্যাকশন হচ্ছে এইটা, আর সি বিন্দু থেকে এর লাইন অফ অ্যাকশনের পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে 12 মিটার। এটা স্যার এটা তো আমাদের ডিসটেন্সটা ওখানে দেওয়া ছিল না তো স্যার, অঙ্কে তো দেওয়া নেই, এটা আমরা স্যার কোথায় পেলাম? এই 12 দেওয়া আছে অঙ্কে, ঠিক আছে, অঙ্কে দেওয়া আছে, এই যে অঙ্কে দেওয়া আছে। জি স্যার আছে। ঠিক আছে, তাহলে ay ax ইনটু 12, তারপরে মাইনাস 4 ইনটু 5, এটা হলো বোঝানোর কিছু নাই, এই যে 4, এই যে ডিসটেন্স হচ্ছে 5 মিটার, তারপরে 12 কিলো নিউটনের ক্ষেত্রে ডিসটেন্স হচ্ছে 5 আর 3 8 মিটার, যে 12 ইনটু 8। এখান থেকে আমরা ax টা বের করে আনলাম।
দেখেন সাপোর্ট রিঅ্যাকশন কিন্তু বের হয়ে গেছে। জাস্ট আমরা টেকনিক ইউজ করছি, কি টেকনিক, জাস্ট একটা সেকশন আমরা নিয়েছি, সেকশন নিয়ে আমরা বের করে ফেললাম। এবং এইটা যেহেতু পজিটিভ আসছে তাহলে দেখেন আমরা ইনিশিয়ালি ধরছিলাম যে ax টা বাম দিকে কাজ করবে এবং অ্যান্সার আসছে পজিটিভ, তার মানে এটা আসলেই বাম দিকে কাজ করবে। আচ্ছা, এখন সামেশন অফ fx সমান 0 আর সামেশন অফ fy সমান 0 এই দুটো ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করব। তাহলে এই সেকশনে যত ফোর্স আছে সেই ফোর্সের সামেশন অফ fx সমান 0, অর্থাৎ x ডিরেকশন বরাবর ফোর্সের সামেশন 0, x মানে হরিজন্টাল। তাহলে দেখেন টিবিসি। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি থিটা বিসি যে এইটাই ধরতে হবে এর কোনো অর্থ নাই, আমরা চাইলে থিটা বিসি এটাও ধরতে পারতাম, এই যে এইটা ধরতে পারতাম, ঠিক আছে। তাহলে টিবিসি এর হরিজন্টাল উপাংশ কত হবে, টিবিসি ইনটু cos থিটা বা cos থিটা বিসি, নাকি এই বরাবর যে উপাংশ এটা কত হবে, টিবিসি ইনটু cos থিটা বিসি। তাহলে সেইটা ডান দিকে আছে তাই প্লাস, এই যে টিবিসি cos থিটা বিসি। আর আরেকটা হচ্ছে 6.33, এটা হচ্ছে ax এর মান। যেহেতু ax টা বাম দিকে আছে তাই হচ্ছে মাইনাস ax, আর মাইনাস ax এর জায়গায় আমরা ax এর মানটা এখানে বসাই দিলাম। এখানে আরেকটা জায়গাতে কেয়ারফুল, সেটা হচ্ছে এখানে ax এর যে মানটা আমরা পাবো সেই মানটা আমরা বসাবো এখানে। যদি আমরা ax এর মানটা মাইনাস পাইতাম তাহলে এখানে মাইনাস সহকারে বসাবো, মানে এখন করা যাবে না স্যার। মাইনাসে মাইনাসে প্লাস হইতে পারে, যাই হোক আমরা জানি সবকিছু, ট্রাসের সেকশন মেথডে আমরা সবই দেখে আসছি। তো এক্স বরাবর আর কোনো ফোর্স নাই, একটা হচ্ছে ax, একটা হচ্ছে t cos থিটা। তাহলে এটা আমরা টিবিসি cos থিটা সমান এত, এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এটা এখন সলভ করতে পারবো না কারণ একটা ইকুয়েশন দুটো আননোন। ঠিক আছে, ইকুয়েশন তার একটা হাতে আছে, এই সমস্যা নেই। মোমেন্ট fx, এখন হচ্ছে fy, y মানে ভার্টিক্যাল ডিরেকশন, তাহলে y ডিরেকশন বরাবর সবগুলো ফোর্সকে আমরা যোগ করে এটা পাইলাম। দেখেন 12 আছে উপরের দিকে তাই প্লাস, 4 আছে নিচের দিকে তাই মাইনাস, এই যে 12 4, আর হচ্ছে কি টিবিসি sin থিটা। দেখেন টিবিসি sin থিটা নিচের দিকে আছে তাই মাইনাস, এখান থেকে আমরা পাইলাম টিবিসি sin থিটা সমান 8। এখন দেখেন এটা দুইটা সমীকরণ থেকে আমরা দুইটা আননোন বের করব, খুবই সহজ। জাস্ট ইকুয়েশন 2 কে ইকুয়েশন 1 দ্বারা ভাগ দিয়ে দেন, অর্থাৎ মনে মনে চিন্তা করতে হবে যে এটা আমরা একটা দুটো ইকুয়েশনকে যোগ করতে পারি, ভাগ গুণ বিয়োগ সবই করতে পারি। দুটো ইকুয়েশনকে আমরা ভাগ দিব, কারণ কি, ভাগ দিলে sin থিটা বাই cos থিটা সমান tan থিটা চলে আসবে, এই কারণে। তো দেখেন আমরা দুটো ইকুয়েশনকে ভাগ দিচ্ছি, এই যে এইটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। দুটো ইকুয়েশনকে আমরা ভাগ দিলাম, এটা কাটাকাটি হয়ে গেল, sin বাই cos হচ্ছে tan, এটা হচ্ছে এত। তাহলে এখান থেকে আমরা tan থিটা সমান tan ইনভার্স 1.2 ক্যালকুলেটরের মাধ্যমে কি শিফট, তারপর tan, শিফটের পর tan চাপলে tan ইনভার্স চলে আসবে, tan ইনভার্স 1.26, এর মান আমরা পেয়ে যাব 51 ডিগ্রি। আমরা দেখেন খুব সহজে আমরা থিটার মান বের করে ফেললাম। তাহলে এখন এই থিটার মান যদি আমরা ইকুয়েশন 1 বা ইকুয়েশন 2 যে কোনো একটা ইকুয়েশনে আমরা বসাই দেই, যে কোনো একটা, তাহলে আমরা টি এর মান পেয়ে যাব, মানে টিবিসি এর মানটা পেয়ে যাব। সাপোজ আমরা ইকুয়েশন 1 এ যদি বসাই, তাহলে ইকুয়েশন 1 এর থিটা এর জায়গায় এই মানটা বসাই দিলাম, তাহলে আমরা টিবিসি পেয়ে গেলাম 2.2। আর ওখানে সাউন্ড পলিউশন হচ্ছে, আমরা সে মিউট করে দিই, যার ওখানে পলিউশন হচ্ছে সে মিউট করি ভাই। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে টিবিসি হচ্ছে 10.2 কিলোমিটার টেনশন। আচ্ছা ঠিক আছে, একটা ব্যাপার আমি বলি যে এখানে tan ইনভার্স 1.26 এর একটা অর্থ আছে, এর অর্থ হচ্ছে tan কত ডিগ্রির মান 1.26। সাপোজ আমরা সবাই জানি যে tan 45 ডিগ্রির মান হচ্ছে হাফ, সরি 1, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে tan ইনভার্স 1 মানে কত হবে, tan কত ডিগ্রির মান 1, তার মানে tan ইনভার্স 1 হচ্ছে 45 ডিগ্রি। যেমন tan ইনভার্স 1.26 এর অর্থটা হচ্ছে tan কত ডিগ্রির মান 1.26, tan 51 ডিগ্রির মান 1.26, এটা ক্যালকুলেটরে দেখতে পারেন, tan 51.6 দিলে 1.264 আসবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা হচ্ছে দেখেন একটা সেগমেন্টের টেনশন আমরা পেয়ে গেছি, টিবিসি টেনশনটা আমরা পেয়ে গেছি। খুব সিম্পল, আমরা যে অংশকে আমরা কাটবো, আমরা সেকশন নিব যে অংশ, আমরা তো সেই অংশের টেনশন তো এমনিতেই পাবো, তাই না, ট্রাসেও আমরা দেখছিলাম।
আচ্ছা ঠিক আছে, তাহলে বিসি অংশের টেনশন পেয়ে গেলাম। এখন বাকি আছে এ বি সিডি আর ডি। ঠিক আছে, তাহলে এখন দেখেন, এখন আর সেকশন নেওয়ার দরকার নাই। ঠিক আছে, এখন যেহেতু অতিরিক্ত যে আননোন সাপোর্ট রিয়াকশন যেটা ঝামেলা ছিল, সেই সাপোর্ট রিয়াকশন যেহেতু সলভ হয়ে গেছে, সেহেতু এখন আর সেকশন নেওয়ার দরকার নেই। এখন আমরা শুধুমাত্র জয়েন্ট নিয়ে কাজ করব, জয়েন্ট মেথড। ঠিক ট্রাসের জয়েন্ট মেথড আমরা যেভাবে করতাম সেই একইভাবে আমরা জয়েন্ট নিয়ে কাজ করব। শুধুমাত্র জয়েন্ট নেওয়ার সময় দেখতে হবে যে কোনোভাবেই যেন একটা জয়েন্টে দুইটার বেশি আননোন না থাকে। সাপোজ এখন আমরা জয়েন্ট এ নিয়ে কাজ করব। ঠিক আছে, জয়েন্ট এ, একটু মনে মনে চিন্তা করেন জয়েন্ট এ তে কতগুলো আননোন থাকতে পারে। জয়েন্ট এ তে দুইটা সাপোর্ট রিয়াকশন আছে, এই দুইটা সাপোর্ট রিয়াকশন এখন আমরা অলরেডি জানি। বাকি থাকবে কে? বাকি থাকবে হচ্ছে এই যে কেবল, তার মানে এই কেবলের টেনশন, এবি সেগমেন্টের টেনশনটা বাকি থাকবে, আর হচ্ছে থেটা, এই দুইটা জিনিস বাকি থাকবে। আর কিন্তু কোনো আননোন এখানে থাকা সম্ভব না। তাহলে একটা জয়েন্ট থেকে দুইটা আননোন আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে আমরা এখন সেই পদ্ধতি অবলম্বন করব। আমরা জয়েন্ট এ নিলাম, আমরা জয়েন্ট এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিলাম, এবং এইটা হচ্ছে আমাদের সেই জয়েন্ট, এই যে এইটা, এই পয়েন্টটা। এখানে উপরের দিকে সাপোর্ট রিয়াকশন 12 সেটা আমরা দিলাম, পায়ে হচ্ছে সাপোর্ট রিয়াকশন 6.3 সেটা আমরা দিলাম। আর এই বরাবর একটা কেবল ছিল, কেবলটা এই বরাবর ছিল জয়েন্ট থেকে এইদিকে, তাহলে সেই কেবলের যে টেনসাইল ফোর্স আমরা ধরে নিলাম টিবি, সেই টিএবি সেটা আমরা দেখালাম, এবং আমরা ধরলাম এটা হচ্ছে থেটা এবি, মানে এবি এর মধ্যেকার অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে টিএবি এবং থেটা এবি এই দুইটা হচ্ছে এই একটা জয়েন্টে আননোন। তাহলে এইটা কি আর দেখানোর দরকার আছে? এটা আমরা ট্রাসে যেভাবে করতাম ঠিক একইভাবে আমরা এই দুইটা আননোন এখন বের করে ফেলবো। অর্থাৎ এই জয়েন্টটা হচ্ছে একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম। ঠিক আছে, তাহলে কনকারেন্ট ফোর্স সিস্টেম মানে হচ্ছে ইকুইলিব্রিয়ামের শর্ত দুইটা, সামেশন অফ এফ(x)0 সামেশন অফ এফ(y)0। তাহলে এই দুইটা সমীকরণের মাধ্যমে এখন আমরা এই দুইটা আননোন খুব সহজে বের করতে পারবো। তো তাও আমরা একটু দেখি। এফ(x) মানে হরিজন্টাল, আচ্ছা ঠিক আছে, তাহলে ডান দিকে যেহেতু প্লাস ধরছি তাহলে 6.33 এর আগে মাইনাস হবে, আর টি কস থেটা ডান দিকে আছে তাই প্লাস হবে। তাহলে এখান থেকে আমরা পাইলাম টি কস থেটা হচ্ছে 6.33, আমরা ইকুয়েশন নাম্বার 3 দিলাম, এবং সামেশন অফ এফ ওয়াই এখানে পাইলাম হচ্ছে 12 কিলোনিউটন আছে উপরের দিকে, এবং দেখেন টি সাইন থেটা এটা আছে হচ্ছে এইদিকে। আমরা বারবার বলছিলাম যে এই জিনিসটা বারবার কাজে লাগবে, অর্থাৎ যে ডিরেকশন বরাবর অ্যাঙ্গেলটা আছে ওই ডিরেকশন বরাবর উপাংশ হবে হচ্ছে কস থেটা, আর যে ডিরেকশনের সঙ্গে অ্যাঙ্গেল নাই, এই যে সঙ্গে কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই, তাহলে সেই ডিরেকশন বরাবর উপাংশ হবে হচ্ছে সাইন থেটা, কোস ইনটু সাইন থেটা। তাহলে টি সাইন থেটা এবি এটা আছে হচ্ছে অবশ্যই নিচের দিকে, তাই মাইনাস, এই যে মাইনাস টি সাইন থেটা এবি প্লাস 12 সমান 0। এখান থেকে আমরা পাইলাম এইটা। এখন সেম ভাবে একইভাবে আমরা এই যে ইকুয়েশন 4 কে ইকুয়েশন 3 দ্বারা ভাগ দিব, তাহলে সাইন বাই কস কত হবে? ট্যান হবে। দেখেন ট্যান থেটা সমান এত, 12 ডিভাইডেড বাই 6.3। এখান থেকে আমরা থেটা এবি এর যে মান সেটা আমরা বের করে ফেললাম কত? 62.2 ডিগ্রি। ঠিক আছে, এবং এই থেটা এবি আমরা একইভাবে যদি ইকুয়েশন 3 বা 4 যে কোনো একটাতে আমরা বসাই দেই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে টিএবি। সাপোজ আমরা ইকুয়েশন 3 তে বসাচ্ছি, তাহলে টিএবি cos এত সমান 6.3। এখান থেকে আমরা টিএবি পেয়ে গেলাম 13.6 কিলোনিউটন টেনশন। কেবল কখনো কম্প্রেশনে থাকতে পারে না, তাই অবশ্যই এই ভ্যালুগুলো প্লাসই আসবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ট্রান্সের মেম্বার যেরকম কম্প্রেশনে থাকতে পারে, বাট কেবল কখনো কম্প্রেশনে থাকতে পারে না, আমি এটা ব্যাখ্যা করছিলাম। এখানে অবশ্যই এটা প্লাস আসবে, সো টেনশন না লেখলেও চলবে। দেখেন আমরা আরেকটা সেগমেন্টের টেনশন কিন্তু পেয়ে গেলাম, এবি সেগমেন্ট। তাহলে এবি সেগমেন্ট এবং বিসি সেগমেন্ট এই দুইটা সেগমেন্ট নিয়ে কিন্তু কাজ করা হয়ে গেল। এটা পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি, এখন বাকি আছে এই দুইটা, এইটা আর হচ্ছে এইটা। একইভাবে এখন আমরা জয়েন্ট নিয়ে বাকি দুইটা সেগমেন্টের টেনশন বের করতে পারি। এখানে শুধু দেখানোর কিছু নাই। সাপোজ এখন যদি আমরা ডি জয়েন্ট নিয়ে কাজ করি, সবাই একটু খেয়াল করি, আমরা ডি জয়েন্ট, তাহলে ডি জয়েন্ট নিয়ে কাজ করতে গেলে এখানে আননোন থাকবে দুইটা, একটা হচ্ছে টিসিডি, একটা হচ্ছে টিডিই। তাহলে আমরা কি বের করতে পারবো না?
যদি ডি জয়েন্ট নিয়ে এখন কাজ করি তাহলে কি আমরা আননোন বাকি দুইটা বের করতে পারবো একবারে? হুম, 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 পারবো তো স্যার। ট্রাসের মতোই, জাস্ট ট্রাসের মতোই। আগে ছিল ট্রাসের মেম্বার, এখন হচ্ছে ক্যাবলের সেগমেন্ট। খুব সিম্পলি চিন্তা করেন, ডি জয়েন্ট নিয়ে যদি এখন কাজ করি আমরা, তাহলে কি টিসিডি এবং টিডিই এই দুইটা কি বের করতে পারবো? পারবো তো স্যার। পারবেন? আর কেউ? ইনশাআল্লাহ পারবো স্যার। কিন্তু আসলে পারবেন না। এর কারণ হচ্ছে এই অ্যাঙ্গেল গুলো জানা নাই। আমি একটু আগে বলছি এই অ্যাঙ্গেল গুলো আমরা জানি না। যদি অ্যাঙ্গেল না জানি তাহলে উপাংশ ভাগ করবেন কিভাবে? স্যার আমরা তো ইউআই এর মান, না ওইটা তো, এটা তো এই- আমরা এইটা জানি, সমস্যা নেই। সাপোর্ট রিঅ্যাকশন আমরা জানি, কিন্তু অ্যাঙ্গেল কি জানেন? এই অ্যাঙ্গেল জানেন? তারপর হচ্ছে এই থিটাটা অ্যাঙ্গেল জানি না জানেন? স্যার। না না, অ্যাঙ্গেল যদি এগুলো না ঠিক জানেন তাহলে এই যে কেবল যে ফোর্স, এগুলোর উপাংশ বের করবেন কিভাবে? উপাংশ তো বের করতে পারবেন না, তাই না? বা অন্য কথায় বলতে আমাদের গেলে, আগে সি জয়েন্ট নিয়ে কাজ করতে হবে, তারপরে সাজাইতে হবে ওখানে। তো জাস্ট ঠিক আছে, হ্যাঁ আপনার কথা ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ডি জয়েন্টে আননোন দুইটা না, আননোন চারটা। একটা দুইটা হচ্ছে এই দুইটা মানে সেগমেন্টের ফোর্স, এইটা এইটা। আর দুইটা হচ্ছে দুইটা দুইটা অ্যাঙ্গেল, দুইটা অর্থাৎ এইটার অ্যাঙ্গেল আর এইটার অ্যাঙ্গেল। মানে একটা জয়েন্টে চারটা আননোন, এটা বের করা ইম্পসিবল। তাহলে আমরা সি জয়েন্ট নিয়ে কাজ করতে পারি, কারণ সি জয়েন্টে দুইটা আননোন, একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে এই থেটা। আর এই এর হচ্ছে এই টেনশনটা আমরা অলরেডি বের করছি, আর এই অ্যাঙ্গেলও আমাদের বের করা আছে। মানে এই অ্যাঙ্গেল বের করা আছে মানে এইটাও বের করা আছে, মানে শুধুমাত্র দুইটা আননোন থাকবে। বা আমরা প্রথমে জয়েন্ট ই নিয়েও কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। জয়েন্ট ই নিয়ে কাজ করলে আমরা এই ডি সেগমেন্টের টেনশনটা পাবো আর এই অ্যাঙ্গেলটা পাবো। তারপরে আবার আমরা জয়েন্ট ডি তে আসতে পারি, তখন আমরা এই সিডি সেগমেন্টের টেনশনটা কিন্তু বের করে ফেলতে পারবো। এটা একভাবে গেলেই হয়, ঠিক আছে? এটা জয়েন্ট সি নিয়েই কাজ করতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, তাহলে আমরা সাপোজ আমরা জয়েন্ট সি নিয়ে কাজ করব। জয়েন্ট সি তে কেবল গুলা যেভাবে আছে, এখানে কিন্তু মুখস্থ করার কোনো কিছু নাই। জাস্ট এখানে জয়েন্ট সি তে দেখেন একটা কেবলের টেনশন যাবে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, আর একটা কেবলের টেনশন যাবে হচ্ছে প্রথম চতুর্ভাগে। ঠিক যেভাবে আছে এভাবে। তাহলে এই বরাবর হবে টিসিডি আর এই বরাবর হবে টিবিসি। এই যে টিসিডি আর টিবিসি। আর থেটা বিসি এর মান আমরা অলরেডি বের করেছি 51 ডিগ্রি। আর টিবিসিও বের করা আছে। তাহলে আননোন হচ্ছে এই দুইটা। তাহলে আমরা এখন ইজিলি বের করতে পারবো আর কি। আরেকটা ব্যাপার, জয়েন্ট সি তে কিন্তু একটা এক্সটার্নাল ফোর্স আছে 15 কিলো নিউটন। এটা দিতে কিন্তু মানে ভুললে হবে না। এই যে এটা কিন্তু এক্সটার্নাল ফোর্স, এটা দিতে হবে। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন যে টিবিসি নিয়ে যখন কাজ করলাম তখন তো থেটা বিসি তো এইটা ছিল, এইটা ছিল হচ্ছে থেটা বিসি, তাই না? এই যে এটা ছিল হচ্ছে থেটা বিসি। তাহলে এখন যখন সি জয়েন্টে আসছি আমরা, তখনও কিভাবে থেটা আসলে সেম থাকছে, একই থাকছে কিভাবে? এটা খুবই সহজ। ধরেন যে সাপোজ এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এটা হচ্ছে সি পয়েন্ট সাপোজ। তাহলে আমরা একটু আগে যখন সেকশন নিয়েছিলাম এখান থেকে, তখন আমরা এইটাকে আমরা ধরেছিলাম হচ্ছে থেটা বিসি, এই যে এইটা, দিস ওয়ান। আর এখন আমরা কাজ করতেছি সি জয়েন্ট নিয়ে, ঠিক আছে? তাহলে সি জয়েন্টে মনে মনে আমরা দুইটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কল্পনা করি। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের থেটা বিসি, এটা আমরা এর এর মান আমরা জানি। তাহলে দেখেন এইটা সমান্তরাল, এইটা সমান্তরাল, এই দুইটা একে অপরের সমান্তরাল। তাহলে এই কোণ যা হবে এই কোণও সেম হবে না? এটাও কিন্তু সেম হবে। দুইটা সমান্তরাল রেখা, তাদের যদি একটা ছেদক এভাবে থাকে, তাহলে এই অ্যাঙ্গেল যা হবে আবার এই অ্যাঙ্গেলও সেম হবে। এটা হচ্ছে একান্তর কোণ। এটাও যা এটাও তাই, একান্তর কোণ। তাহলে থেটা বিসি, হ্যাঁ, তাহলে সি জয়েন্টে এইটাও হবে হচ্ছে থেটা বিসি। থেটা বিসি। তাহলে এখন আসলে বলার কিছু নাই। সেম ভাবে সামেশন অফ এফ এক্স সমান 0 এবং সামেশন অফ এফ ওয়াই সমান 0, এই দুইটা ইকুয়েশন অ্যাপ্লাই করে আমরা ওই একইভাবে ইকুয়েশন দুইটা ভাগ দিয়ে ট্যান থেটা বের করব এবং সেখান থেকে থেটা বের করব
এবং তারপর থিটা এর মান এই দুইটা সমীকরণের যে কোনো একটাতে বসাই দিলে আমরা পেয়ে যাব হচ্ছে টিসিডি। এটা আমি আর বোঝাবো না, এটা নিজেরা প্র্যাকটিস করে নেবেন বাসায়। স্যার অঙ্কটা আমাদের জন্য অনেক বড় হয়ে গেল। হ্যাঁ, খুব একটা বড় না, এটা আসলে প্র্যাকটিস করলে সময় লাগে না, ঠিক আছে? এটা দেখে বড় মনে হচ্ছে, এটা হচ্ছে একটা পেজের মাত্র মানে হাফ অংশ, হাফেরও কম, মাত্র এতটুকু জায়গার মধ্যে সব ক্যালকুলেশন। আসলে দেখে বড় মনে হচ্ছে, বাট এটা প্র্যাকটিস করলে এটা খুবই মানে এটা সলভ করতে সময় লাগে না, এটা বারবার প্র্যাকটিস করতে হবে, 2বার প্র্যাকটিস করলেই এটা সহজ হয়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে আমরা সেম ভাবে একটা কনকারেন্ট ফোর্স সিস্টেমের ইকুইলিব্রিয়ামের শর্ত এই দুইটা আমরা অ্যাপ্লাই করে আমরা টিসিডি এবং থিটা সিডি আমরা বের করে ফেলবো। থিটা সিডি হচ্ছে এত আর টিসিডি হচ্ছে এত, ঠিক আছে? তো এখন সিডি অংশের টেনশন বের হয়ে গেছে, এখন বাকি আছে হচ্ছে শুধুমাত্র ডিই। ঠিক আছে, আমরা জয়েন্ট ই নিয়ে কাজ করি, জয়েন্ট ডি নিয়ে কাজ করলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা জয়েন্ট ই নিয়ে কাজ করব। সেখানে একটা ই লেখার দরকার ছিল, এখানে একটা ই লিখে নিয়েন, ই। তাহলে জয়েন্ট ই তে কি কি আছে? জয়েন্ট ই তে আছে হচ্ছে ডান দিকে একটা সাপোর্ট রিয়াকশন, উপরের দিকে একটা সাপোর্ট রিয়াকশন, আর হচ্ছে তৃতীয় চতুর্ভাগে একটা এই বরাবর একটা বার ফোর্স না সরি কেবল ফোর্স, টিডিই। সেটা আমরা ড্র করলাম, দেখেন সেম, উপরে একটা সাপোর্ট রিয়াকশন, ডান দিকে একটা সাপোর্ট রিয়াকশন, মানগুলা বসাই দিলাম, আর টিডি এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরলাম থিটা ডি। ওকে, তাহলে সামেশন অফ এফ এক্স সমান 0, একইভাবে কনকারেন্ট ফোর্স, তাহলে এফ এক্স সমান 0 আর হচ্ছে এফ ওয়াই সমান 0, এই দুইটা সমীকরণের মাধ্যমে আমরা সেম ভাবে টেন থিটার মাধ্যমে আমরা থিটা বের করব, আর থিটা এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিয়ে আমরা বের করব হচ্ছে টিডি। তাহলে আমাদের অ্যান্সার মোটামুটি বের হয়ে গেছে। এবি সেগমেন্টের টেনশন এত, বিসি সেগমেন্টের টেনশন এত, সিডি এর এত, আর ডিই এর এত। আমরা প্রথমে কি করলাম, আমি জাস্ট অঙ্কটা একবার রিভিউ করব। স্যার আমরা তো ডি এর এখানে ইয়া বের করলাম না, ডি জয়েন্ট নিতে স্যার কাজ করলাম না পরে। ডি জয়েন্ট নিয়ে কাজ করবেন কেন? কাজ করার তো একটা উদ্দেশ্য থাকা লাগবে নাকি? আমরা কি উদ্দেশ্য ছাড়াই কি আমরা প্রত্যেকটা জয়েন্ট নিয়ে কাজ করব? বলেন। আমরা সি জয়েন্ট নিয়ে কাজ করে কি করলাম, আমরা সিডি বের করলাম, তাই না? জি স্যার। আবার ই জয়েন্ট নিয়ে কাজ করে ডি বের করলাম, তাহলে এখন ডি জয়েন্ট নিয়ে কাজ করে কি করবেন? কোনো লাভ আছে? কোনো কিছু কি অজানা আছে? আর অজানা তো আর নাই, তাহলে ডি জয়েন্ট নিয়ে কেন কাজ করতে যাবেন? আমি জাস্ট একটু ব্রিফ করি প্রথম থেকে। প্রথমে এখানে বলা হচ্ছিল যে এই হচ্ছে একটা কেবল, এখানে কনসেন্ট্রেটেড লোড আছে, প্রত্যেকটা সেগমেন্টের টেনশন বের করতে হবে, ঠিক আছে? আমরা প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম, এরপরে আমরা ধরে নিলাম যে এটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে তিনটা ইকুইলিব্রিয়ামের শর্ত থেকে আমরা আননোন গুলা বের করলাম। এখানে একটা দুইটা আননোন আসলে বের হইল না, সো আমরা একটা সেকশন নিলাম, একটা সেকশন নিয়ে আমরা সি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিলাম, কারণ সি বিন্দু থেকে এই ডিসটেন্সটা আমরা জানি। সি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিয়ে আমরা বের করলাম বাকি সাপোর্ট রিয়াকশন, এবং এরপর সামেশন অফ এফ এক্স এবং এফ ওয়াই এই দুটার মাধ্যমে আমরা একটা সেগমেন্টের টেনশন বের করে ফেললাম, টিবিসি। এরপর আমরা জয়েন্ট এ নিয়ে কাজ করে বের করলাম হচ্ছে আরেকটা সেগমেন্টের টেনশন, টিএবি। এখানে যদিও থিটা আসলে বের করতে বলা হয় নাই কোশ্চেনে, কিন্তু থিটা আমাদেরকে বের করতে হচ্ছে আমাদের প্রয়োজনে, কারণ থিটা বের না করলে আমরা টেনশন বের করতে পারবো না। এরপর আমরা জয়েন্ট এ এর পর আমরা আসলাম জয়েন্ট সি তে, এখানে একটা সি লিখে নিয়েন। এখানে জয়েন্ট সি নিয়ে আমরা কাজ করার পর আমরা বের করলাম হচ্ছে টিসিডি, মানে সিডি সেগমেন্টের টেনশন। এন্ড এট দ্য লাস্ট আমরা জয়েন্ট ই নিয়ে কাজ করলাম, এখান থেকে আমরা বের করলাম টিডিই অর্থাৎ ডিই সেগমেন্টের টেনশন। তাহলে চারটা সেগমেন্টের 4 রকম টেনশন আমরা পেয়ে গেলাম, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই পদ্ধতিতে আমরা একটা কেবল যদি কনসেন্ট্রেটেড লোডে থাকে, তাহলে সেই কেবল নিয়ে আমরা এইভাবে ডিল করতে পারি। অর্থাৎ যদি কোনো কেবলের বিভিন্ন পয়েন্টে পয়েন্ট লোড থাকে, তাহলে আমরা এই সিস্টেমে এই মেথডে আমরা সেই কেবলের প্রত্যেকটা সেগমেন্টের আমরা টেনসাইল ফোর্স বা টেনশন আমরা বের করতে পারি। এখন কারো কোনো কোশ্চেন?
সেই টোটাল জিনিসটা নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, স্যার হ্যাঁ বলেন। আমাদের যে মিড টার্ম পরীক্ষা নেবেন স্যার, এখানে তো আপনি তো অনেকগুলো আমাদের ম্যাথ করেছেন স্যার, আজকে নিয়ে তো 4-5 নাম্বার লেকচার হয়ে গেল। তো স্যার ম্যাথ মানে অনেক সিলেবাসটা অনেক বড় হয়ে গেল না আমাদের স্যার মিড টার্মের জন্য। এটা ফাইনাল সিলেবাসের তুলনায় এটা হচ্ছে আর কি 50%ও না আর কি। ঠিক আছে, এটা সিলেবাস একদম ছোট্ট সিলেবাস। এটা আমি প্রত্যেকটি লেকচারের পর যদি একটু প্র্যাকটিস করে থাকেন তাহলে এটা হয়তো বা এতদিন সিলেবাস শেষও হয়ে গেছে আর কি, যদি কেউ একটু সিরিয়াসলি নিয়ে থাকে। ঠিক আছে, আমরা একই জিনিস এখানে বারবার করেছি। আমরা এই টোটাল মিড টার্মের সিলেবাসে আমরা হচ্ছে এখানে যেমন ইকুইলিব্রিয়ামের শর্ত, ইকুইলিব্রিয়ামের কখনো 2টা শর্ত কখনো 3টা শর্ত, এই একই জিনিস আমরা বারবার বারবার করেছি। এখানে কঠিন কোনো কিছু নিয়ে আমরা আসলে ডিল করি নাই। ঠিক আছে, এটা কমপ্লিট করতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, তো এখন এই প্রবলেমের আঙ্গিকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্ট দরকার নেই, জাস্ট হোমওয়ার্ক। ঠিক আছে, আমি মিড টার্মের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে হিবলারের বইতে, যেটা লেকচারে নাই, ঠিক আছে, এটা রেকর্ডিং থাকতেছে, এটা রেকর্ডিং এ থাকবে আর কি। এটা হচ্ছে হিবলারের বইতে অনুশীলনের একটা অঙ্ক দিব আমি। কেবল চ্যাপ্টারেরই একটা অঙ্ক। এই যে পেজ নাম্বার 376, ঠিক আছে, 376 পেজ। এখানে এই যে 7.93, এই এক্সাম্পলটা সবাইকে করতে হবে আর কি। এখানে কি আছে যে ডিটারমিন দ্য ফোর্স পি নিডেড টু হোল্ড দ্য কেবল ইন দ্য পজিশন শোন। মানে এই যে যে পজিশনটা আছে, মানে দেখেন এইখানে এইটা একটা সেগমেন্ট, এইটা একটা সেগমেন্ট, এইটা হচ্ছে একদম হরিজন্টাল অবস্থায় আছে, তাই না? তো এখানে একটা কেবল আছে। এই কেবলের ক্ষেত্রে শুধুমাত্র পি পি এর মানটা বের করতে হবে, যে পি ফোর্সটা কত হইলে এই বিসি সেগমেন্টটা এরকম হরিজন্টাল থাকবে আর কি। মানে এই সেগমেন্টটাকে হরিজন্টাল রাখার জন্য এখানে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হবে এই জয়েন্টে, এটাই বের করতে হবে। ডিটারমিন দ্য ফোর্স পি, এই যে ফোর্স পি নিডেড মানে দরকার, টু হোল্ড দ্য কেবল ইন দ্য পজিশন শোন, মানে যেভাবে দেখানো আছে এই পজিশনে কেবলটাকে হোল্ড করতে গেলে এখানে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হবে। সো সেগমেন্ট বিসি রিমেইনস হরিজন্টাল, যে সেগমেন্ট বিসি হরিজন্টাল আছে, মানে কোনো অ্যাঙ্গেলে নাই আর কি। মানে থিটা বিসি হচ্ছে 0, সোজা কথা। অলসো কম্পিউট দ্য স্যাগ ওয়াই বি, এখন এই যে বি বিন্দুর স্যাগ বের করতে হবে এখানে, এন্ড দ্য ম্যাক্সিমাম টেনশন ইন দ্য কেবল, এবং এই কেবলের ম্যাক্সিমাম টেনশন। ম্যাক্সিমাম টেনশন আসলে বের করার কোনো সমস্যা না, আমরা প্রত্যেকটা সেগমেন্টের টেনশন বের করলে আমরা ইজিলি বুঝতে পারবো যে কোনটা ম্যাক্সিমাম টেনশন। তো আমি জাস্ট ছোট্ট একটা হিন্টস দিব এই প্রবলেমের জন্য, সবাইকে নিজে নিজে চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে, হিন্টসটা হচ্ছে এরকম যে সাপোজ এইখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা চিন্তা করতে পারি, তাই না? এখানে যে কেবলটা আছে সেগমেন্ট, এই সেগমেন্টের সঙ্গে আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি, এবং এই সমকোণী ত্রিভুজের যদি আমরা কোনোভাবে এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, এই অ্যাঙ্গেল অথবা এই অ্যাঙ্গেল, একই কথা, এই অ্যাঙ্গেলও যা আবার এই অ্যাঙ্গেলও তাই, যদি আমরা কোনোভাবে এই অ্যাঙ্গেল বা এই অ্যাঙ্গেল বের করতে পারি, তাহলে দেখেন এই ডিস্টেন্সটা আবার জানা আছে 4 মিটার, তাহলে আমরা খুব সহজেই আমরা স্যাগ ওয়াই বের করতে পারবো, মানে বি বিন্দুর স্যাগ আমরা খুব সহজে বের করতে পারবো। তো এইভাবে আমরা স্যাগ বের করব। আর ফোর্স পি এর মান বের করার জন্য আমার হিন্টস হচ্ছে যে আমরা যেভাবে অঙ্কটা করেছি লেকচারে, আমরা এই একই সিস্টেমে আমরা আগাবো। একটু চেষ্টা করলে আমরা পি এর মানটা বের করতে পারবো। অর্থাৎ এখানে কিন্তু আমি বলেই দিলাম যে থিটা বিসি সমান 0, দেখাই যাচ্ছে বিসির কোনো অ্যাঙ্গেল নাই, এটা হরিজন্টাল। তাহলে এই প্রবলেমটা সবাই সমাধান করবেন, এবং হিবেলারের বইতে যত প্রবলেম আছে সমস্ত প্রবলেমের, এটা হচ্ছে 376 পেজ, আর এই প্রবলেমের অ্যান্সার দেওয়া আছে হচ্ছে একদম লাস্টে, বইটার একদম শেষে কয়েক পেজ আগে আর কি, হচ্ছে 7.93, তাই না? এই যে দেখেন পেজ নাম্বার 639, এখানে এই 7.93 এই এক্সাম্পলের প্রত্যেকটা অ্যান্সার দেওয়া আছে। দেখেন কি সুন্দরভাবে এখানে দেওয়া আছে, স্যাগ হচ্ছে এত মিটার, এবি সেগমেন্টের টেনশন এত, বিসি সেগমেন্টের টেনশন এত, সিডি এর এত, ম্যাক্সিমাম টেনশন এত, সব এখানে দেওয়া আছে। ঠিক আছে,
তাহলে এই প্রবলেমটা সবাই প্র্যাকটিস করবেন, এটা মিডের জন্য ইম্পর্টেন্ট। এবং আমরা লেকচারে যেভাবে সমাধান করলাম এই একইভাবে সমাধান করবেন। আর কোনো হিন্টস কি দরকার আছে? রেসপন্স করেন, আর কোনো হিন্টস দরকার আছে এখানে? স্যার আমরা ট্রাই করি আগে, দেখি স্যার, নাহলে স্যার আমাকে জানানো হবে। না, অ্যাসাইনমেন্ট মানে খুব সহজে আমাকে জানালে হবে না, এটা একদম মানে ট্রাই করতে হবে, স্যার এটা তো হোমওয়ার্ক বারবার দিলেন, ট্রাই করতে হবে। এটা হোমওয়ার্ক আমি দিচ্ছেন স্যার, আমি অ্যাসাইনমেন্ট। দরকার হলে আরো আমি হিন্টস দিয়ে দিচ্ছি, বাট এটা আমার কাছে আসলে আসা যাবে না এই প্রবলেম নিয়ে। এটা প্রত্যেকে, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে কেউ কপি করবেন না, কপি করলে নিজের ব্রেন কখনোই খুলবে না। এটা নিজে প্রত্যেকে ট্রাই করবেন, লেকচারে যেভাবে করা আছে সেই একই প্রসিডিওরে ট্রাই করবেন। আমি আরেকটা হিন্টস দিয়ে দিচ্ছি, আরেকটা হিন্টস হচ্ছে যে সাপোজ ওই প্রবলেমের সমস্যাটা কোথায়, সমস্যা হচ্ছে এখানে পি দেওয়া আছে, এখানে লোডের মানটা আসলে দেওয়া নাই, লোডের মানটা আমাদেরকে বের করতে হবে, তাই না? জি জি। ঠিক আছে, সমস্যা কি? তাহলে আমরা এখানে পি থাক, পি এর জায়গায় পি থাক, আমাদের জায়গায় আমরা থাকি, আমরা হচ্ছে এখানে মোমেন্ট নিব, মোমেন্ট নিয়ে সাপোর্ট রিয়াকশন গুলো হয়তো বা পি এর সাপেক্ষে আসবে, মানে এখানে হয়তো বা কোনো একটা পি থাকবে, থাকুক, সমস্যা নাই তো কোনো। সাপোর্ট রিয়াকশনের সঙ্গে যদি একটা পি থাকে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমরা পরবর্তীতে সেকশন নিয়ে আমরা এই সেই পি সহই আমরা সমাধান করব। এভাবে সমাধান করতে করতে দেখবেন যে একসময় পি এর মানটা বের হয়ে যাবে আর কি। এখানে শর্ত আছে, কিন্তু শর্ত হচ্ছে থিটা বিসি সমান 0। তো এইভাবে আমরা শর্ত ব্যবহার করে আমরা পি এর মান খুব সহজে বের করতে পারবো। আর স্যাগ বের করার জন্য তো আমি বলেই দিলাম যে থিটা বের করলে আমরা স্যাগও বের করতে পারবো সমকোণী ত্রিভুজের মাধ্যমে, মানে সাইন কস ট্যান এর মাধ্যমে আমরা বের করতে পারবো। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে আজকের লেকচার নিয়ে? এনিথিং? আজকের লেকচারে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা ক্যাটেনারি কেবলের টেনশন এগুলো বের করতে পারি। আর দেখলাম হচ্ছে যদি একটা কেবল কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোডে থাকে তাহলে সেই কেবলের টেনশন আমরা কিভাবে বের করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখলাম। আজকের লেকচারের কোনো বিষয়বস্তু নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি। না স্যার, আমরা করবো ইনশাআল্লাহ, করে দেখবো, তারপরে জানাবো। ঠিক আছে, তাহলে আজকের লেকচার আমি আপাতত এখানেই শেষ করছি।